শীতের সন্ধ্যায় বাজারের দোকানগুলোতে লোকজনের আনাগোনা খুব একটা দেখা যায় না। তবে অন্য দোকানে লোকজন না থাকলেও রতনের চায়ের দোকানে শীতের সন্ধ্যায় বেশ ভিড়ভাট্টা দেখা যায়। আজও যেন তার ব্যতিক্রম হলো না। প্রতিদিনের মতোই আজও নগেন খুড়ো তার জায়গা দখল করে বসে আছে, আর তার পাশের বেঞ্চে বসে আছে সতীশ ও শ্যামল। তাদেরকে হাসি খুশি দেখাচ্ছে বেশ। কি রে সতীশ, তোকে আজকাল দেখাই যায় না রে। তা আজকাল তুই থাকিস কোথায় বলতো? কোথায় আর থাকবো গো খুড়ো, ওই একটু দিদির বাড়ি গিয়েছিলাম, সেখানেই মাসখানেক থেকে এলাম, তাই হয়তো আমাকে দেখতে পাওনি। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। এই বলেই চায়ের কাপে একটা চুমুক দিল নগেন খুড়ো। দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকা রতনকে বিচলিত দেখাচ্ছে কিছুটা। সে যেন নগেন খুড়োকেই বলতে চায় কিছু একটা। বলছিলাম যে খুড়ো, আজও কি তুমি চায়ের বিলটা দেবে না? আরে দেবো রে, দেবো দেবো না বলেছি নাকি? একটু সবুর কর দেখি। এইটুকুই তো দোকান আমার, তাতেই তুমি বাকি রাখো মাসের অর্ধেক দিন। আর কত সবুর করবো বলো দেখি? ঠিক আছে ঠিক আছে, কাল এসে দেখবো ক্ষণ। এই কাল না, কালকেরটা কাল হবে। তুমি আজই আমার টাকাটা দিয়ে দাও তো। এতক্ষণ ধরে চুপ করে থাকা শ্যামল যেন নড়ে চড়ে উঠল এবার। আসলেই নগেন খুড়ো, তুমি রোজ রোজ রতনদার দোকানে এসে বাকি খেয়ে যাও, এমন করলে কিভাবে হবে বলো তো? এই ওই আর একজন জুটলো। তোরা আমার সাথে এমন করছিস কেন বল দেখি? আমি কি দেবো না বলেছি নাকি রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও। ও রতনদা, খুড়োর বিলটা না হয় আমি দিয়ে দেব। ঠিক আছে। ও খুড়ো, মাসখানেকের ওপর হলো তোমার গল্প শোনা হয় না, আজকে একটু হবে নাকি? হঠাৎ শীত পড়ায় শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, তোমার ভূতের গল্প শুনে শরীরটা একটু গরম করি, কি বলিস শ্যামল? হ্যাঁ, শোনা যায়। শুনবি? ঠিক আছে ঠিক আছে, বলছি তাহলে একটা ঘটনা শোন। তা প্রায় 20 বছর আগের ঘটনা এটা। আমার নিজ চোখে দেখা আমার এক বন্ধুর ঘটনা। সেটাই বলি তাহলে। ঠিক আছে বলো। এরপর তার গল্পের ঝুলি থেকে আবারও একটা গল্প বলতে শুরু করলো নগেন খুড়ো। 20 বছর আগের ঘটনা। প্রায় ঘন্টাখানেক ধরেই বাজারের পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে নগেন ও হারান। দুজনে একটা ভ্যান বা রিক্সার আশাতেই দাঁড়িয়ে আছে এখানে। শহর থেকে ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যা পেরিয়ে গেছে তাদের। আর গ্রামের সন্ধ্যা মানেই অনেক রাত, তাও যদি হয় শীতের রাত, তবে তো আর কথাই নেই। একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে তারা দুজনই। বাজারের আশেপাশে কোনো দোকান খোলা নেই যেখানে তারা গিয়ে একটু বসবে। এভাবে কি দাঁড়িয়ে থাকা যায়? আজ তোর সাথে বেরোনোটাই আমার উচিত হয়নি। সেই সকাল থেকে একটার পর একটা বিপদ লেগেই আছে। কি আশ্চর্য, তুই আমাকে কথা শোনাচ্ছিস কেন বলতো হারান? এখানে আমার দোষটা কি ছিল? আর শহরে গিয়ে আমার একার কাজ করেছি, তোরও তো কত কিছু করলাম। তা করেছি, কিন্তু দেরি তো তোর জন্যই হলো, সেটা তো তোকে মানতেই হবে রে। আচ্ছা মানলাম মানলাম, এখন কি করতে হবে আমাকে তাই বল। তোকে কোলে করে নিয়ে যেতে হবে তাই তো? চল চল, তাই করছি। হ্যাঁ তাই কর। এরপর দুজনেই হু হু করে হেসে ওঠে। নিজেদের ছেলে মানুষই দেখে নিজেরাই আনন্দিত হয়ে গিয়েছে তারা। মনে হচ্ছে এক মুহূর্তে যেন সেই ছোটবেলায় পৌঁছে গেছি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ রে হারান, দূরে একটা টিমটিমে আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ রে নগেন, আলোই তো মনে হচ্ছে, কোনো ভ্যান আসছে মনে হয়। এরপরেই দুজনেই সেই আলোর দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আগত যানবাহনটির জন্য। দূরের আলো তাদের কাছে আসতেই তারা বুঝতে পারল এটা কোনো ভ্যান ছিল না, একটা গরুর গাড়ি ছিল। গরুর গাড়ি হলেও গাড়িটি দেখে যেন চোখে মুখে এক অদ্ভুত আনন্দ দেখা দিল হারানো নগেনের চোখে। এরপর গাড়িটিকে দাঁড় করানোর জন্য চিৎকার করে ডাক ছাড়ল নগেন। এই যে ভাই, একটু দাঁড়াও না, এই যে গাড়িয়াল ভাই, একটু দাঁড়াও।
আমাদের একটু সাথে করে নিয়ে যাও না। এই আপনারা কি আমাকে ডাকছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, আমরা তোমাকেই ডেকেছি। দয়া করে আমাদের একটু নিয়ে যাও না ভাই, আমরা ওই সামনের গ্রামে যাব। কিন্তু দাদা, আমার গাড়ির ভেতরে তো আমার দিদি আছে, সেখানে আমি আপনাদের কিভাবে নেই বলুন তো? একটু দেখো না ভাই, যদি কোনোভাবে নেওয়া যায় আমাদের ভীষণ উপকার হতো। ঠিক আছে, আমি দিদিকে জিজ্ঞেস করে দেখছি, যদি দিদি নিতে বলে তবেই নেব। ঠিক আছে ভাই। দিদি, দুজন দাদা ভীষণ বিপদে পড়েছে, তারা বলছে তাদেরকে যেন আমি একটু সামনের গ্রামে পৌঁছে দিই। তুই কি বলিস দিদি, তাদেরকে কি নেব? ঠিক আছে, নে। ঠিক আছে দাদা, আপনারা উঠে বসুন, তবে খেয়াল রাখবেন আমার দিদির যেন কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ ভাই, আমরা তোমার দিদিকে একটু বিরক্ত করব না। ঠিক আছে, আসুন। নগেন ও হারানের অনুরোধ শুনে তাদেরকে গাড়িতে নেবে কিনা সেটা জানার জন্য তার দিদিকে জিজ্ঞেস করে গণেশ। সাথে সাথেই গৌরী হারান আর নগেনকে গাড়িতে নেওয়ার অনুমতি দেয়। হারান আর নগেন গাড়িতে উঠতেই গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো গণেশ। গাড়িতে উঠে কিছুটা স্বস্তি বোধ করলো হারান ও নগেন। শাসা করে সামনের দিকে এগিয়ে চলেছে গণেশের গরুর গাড়ি। গাড়ির ভেতর তিনজন মানুষ থাকলেও কেউ যেন কথা বলছে না কারো সাথেই। সামনের দিকটায় চুপচাপ বসে আছে গৌরী। হঠাৎ করে কি ভেবে যেন কথা বলে উঠল গৌরী। কেমন আছো হারান্দা? আমাকে কি তুমি চিনতে পেরেছো? গৌরীর কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল হারান। মেয়েটির কণ্ঠটি বেশ চেনা চেনা লাগলেও মেয়েটি কে সেটা ঠিকভাবে বুঝতে পারল না হারান। ভালো আছি, কিন্তু তুমি কে বলো তো? আর তুমি আমাকেই বা চিনলে কি করে? তুমি যে আমাকে চিনতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম। কিন্তু তুমি কে বলো তো? আর তুমি আমাদের চিনলেই বা কি করে? যদিও হারান আমাকে খুব ভালো করেই চিনতো একটা সময়, কিন্তু কালের বিবর্তনে সে সব কিছু আজ অতীত। গৌরী? তুমি কি গৌরী? কিন্তু গৌরী তো... যাক, অবশেষে তুমি আমায় চিনতে পারলে বলো। আবারও নীরবতা নেমে এলো গণেশের গরুর গাড়িতে। গৌরীর কথার কোনো উত্তরই যেন দেওয়ার সাহস পেল না হারান। সে কেবল মনে মনে ভাবতে লাগলো যে এটা কিভাবে সম্ভব, যার কোনো উত্তরই পেল না সে। কেবল শুনশান রাস্তায় সামনের দিকে ছুটে চলল গরুর গাড়ি। চলতে চলতে হঠাৎ করেই একটা জঙ্গলের সামনে এসে থেমে গেল গণেশের গরুর গাড়ি। গাড়িটি থেমে যেতেই কিছুটা অবাক হয়ে গেল হারান ও নগেন। এভাবে মাঝপথে গাড়ি থেমে গেল কেন সেটাই যেন বুঝতে পারছে না তারা, তাও আবার এমন জঙ্গলের পাশে। নগেন খুব বেশি চিন্তিত না হলেও বেশ বিচলিত আর চিন্তিত দেখাচ্ছিল হারানকে। এ কি, গাড়ি মাঝপথে থেমে গেল কেন? গাড়ি আর সামনের দিকে যাবে না দাদা, আপনারা এখানেই নেমে যান। গণেশের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল নগেনের। সে চিৎকার করে উঠল গণেশের ওপর। এখানে নেমে যাব মানে? ইয়ার কি পেয়েছো নাকি? বলি, রাতের বেলা এমন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব কি করে? আপনারা কি করে যাবেন না যাবেন তা আমি কি করে বলবো? হ্যাঁ, আপনারা এখনই আমার গাড়ি থেকে নেমে যান, দেখি আমার দিদি ভীষণ বিরক্ত হচ্ছে। বিরক্ত হচ্ছে মানেটা কি? আমরা কি তোমার দিদিকে কিছু বলেছি? তোমার দিদি তো উল্টে আমাদের সাথে কথা বলছে। আর সে যদি বিরক্তই হবে তাহলে আমাদের গাড়িতে উঠতে বললো কেন? এই যে গৌরদেবী, আপনাকে আমরা কিছু বলেছি? বলুন তো দেখি। থাক নগেন, বাদ দে, চল আমরা নেমে যাই। সে যদি তারা না নিতে চায় তবে আমরা কি করব বল? কেন কেন রে হারান? আমাদের তারা নেবে না কেন? আমরা বিপদে পড়েছি, আমাদের গ্রামে পৌঁছে দিতে হবে, এই কথা তাদেরকে তো বলেই আমরা গাড়িতে উঠেছি। তাহলে এখন এই জঙ্গলের সামনে নামিয়ে দেবে কেন? তুই বল, এমন ঘুটঘুটে অন্ধকারে আমরা বাড়ি যাব কি করে? তার থেকে তো ওই বাজারে দাঁড়িয়ে থাকাই ভালো ছিল। বিষয়টা তো আমিও বুঝতে পারছি রে, কিন্তু কি করবি বল? জোর করে কি আর কারোর সাথে যাওয়া যায়? আর রাগ করিস না ভাই, চল চল নেমে যাই।
এত কথা না বলে নেমে যান তো দাদা, বিরক্ত করবেন না অযথা। আর কোনো উপায়ন্তর না পেয়ে গাড়ি থেকে নেমে যায় হারান। হারানের পেছনে পেছনে রাগে গজগজ করতে করতে নেমে আসে নগেনও। এরপর তারা আর কিছু না বলেই সামনের দিকে হাঁটতে শুরু করে। অন্ধকার জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছে হারান ও নগেন। তারা হাঁটতে হাঁটতেই লক্ষ্য করল সামনের বড় গাছটার নিচে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাদেরকে সেভাবে চেনা যাচ্ছে না। তাদেরকে দেখে কিছুটা খুশি হয়ে গেল হারান ও নগেন। এরপর তাদের কাছে এগিয়ে যেতে লাগলো তারা দুজন। কিন্তু বড় গাছের কাছে নিচে যেতেই হারান আর নগেন বুঝতে পারল সেই লোকগুলো আর কেউ নয়, বরং গণেশ আর গৌরী ছিল। তবে তাদের চেহারা বেশ ভয়ানক ও বিকৃত অবস্থায় ছিল, যা দেখে ভীষণ অবাক হয়ে যায় তারা দুজনেই। এ কি, তোমরা এখানে? আর তোমাদের চেহারাই বা এমন ভয়ানক আর বিকৃত কেন? কি হয়েছে তোমাদের? আমাদের চেহারা তো এমনই রে। খানিক আগেই তোরা যাদের দেখছিলি তারা 2 বছর আগে অমন ছিল। এখন বর্তমান যাদের দেখছিস তারাই আসল। এসব কি বলছো গৌরী? আমি যে কিছুই বুঝতে পারছি না। স্বাভাবিক, আমি কি বলছি তুই না বুঝলেও তোর বন্ধু হারান ঠিকই বুঝতে পেরেছে। তুই বরং তাকে জিজ্ঞেস কর। গৌরীর কথা শুনে হারানের দিকে তাকায় নগেন। হারানের চেহারা কেমন ফ্যাকাশে আর ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে তখন। হ্যাঁ রে হারান, গৌরী যা বলছে তা কি সত্যি? ওরা ওরা কি সত্যি 2 বছর আগে মারা গিয়েছে? বল বল হারান, বল। হ্যাঁ, গৌরী যা বলছে সব সত্যি। কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমরা যদি মারা গিয়েই থাকো তবে তোমরা আমাদের সামনে এলে কি করে? এতক্ষণ ধরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু শুনছিল গণেশ। এবার কিছুটা নড়ে চড়ে উঠল সে। আমি বলছি, আমরা এভাবে কিভাবে তোমাদের সামনে আসলাম সেটা কি আমি বলছি তোমাকে। বছর 2 আগে ওই হারান আমার দিদিকে মেরে ফেলে। আমার দিদিকে আমি বাঁচাতে আসলে সে আমাকেও মেরে ফেলে। আমি তখন আরো ছোট ছিলাম, তাই তার সাথে শক্তিতে পেরে উঠিনি। কিন্তু আজ আমি অনেক শক্তিশালী, আজ আমি তাকে কিছুতেই ছাড়বো না। হারান, এসব কি বলছে ওরা? তুই ওদের মেরে ফেলেছিস? কিন্তু কেন? কারণ আমার দিদি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ওই হারান আমার দিদিকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। আমার দিদি সম্ভ্রম নষ্ট করে, সে আমার দিদিকে বিয়ে করতে রাজি হয় না। তখন আমার দিদি সকলের কাছে বিষয়টা বলবে বলে জানায়, গ্রামের মোড়লের কাছে যাওয়ার কথা বলে। এতে হারান ক্ষিপ্ত হয়ে আমার দিদিকে মেরে ফেলে। আমি দিদিকে বাঁচাতে গেলে আমাকেও সে মেরে ফেলে। ছি হারান, ছি, তুই যে এত বড় অমানুষ আমি আগে জানতাম না। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সেই বাতাসের শব্দের সাথে একটা করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগে। ধীরে ধীরে সেই কান্নার আওয়াজটা একটা বিকট হাসিতে রূপ নেয়। আর আজ আমি আমার ভাইকে নিয়ে এসেছি আমাদের সেই হত্যার প্রতিশোধ নিতে। আজ তুই কিছুতেই বাঁচতে পারবি না হারান। ক্ষমা করো গৌরী, আমাকে তুমি ক্ষমা করো। আমি বুঝতে পারিনি, আমি না বুঝেই তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি। ক্ষমা? তোর এমন ঘৃণিত কাজের কোনো ক্ষমা নেই রে হারান। আজ তোকে মরতে হবে, আজ তোকে আমাদের হাতেই মরতে হবে। আমি তো কিছু করিনি, আমাকে ধরছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই পালা নগেন, তুই পালা। আজ আমাদের শিকার শুধুমাত্র এই হারান। তুই পালা। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না হারান, কেউ না। গৌরী
কুড়ির কথা শেষ হওয়া মাত্রই আগে পিছে কিছু না ভেবেই সামনের দিকে দৌড়তে শুরু করে নগেন, আর সেখানে দাঁড়িয়ে প্রাণের ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে হারান। আমাকে মৃত্যুর মুখে রেখে এভাবে পালিয়ে যাস নে নগেন। আমাকে বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। বাঁচা নগেন, আমাকে বাঁচা। আমাকে ক্ষমা করিস হারান, আমাকে ক্ষমা করিস। ভয়ঙ্কর কণ্ঠে হাসতে হাসতে হারানের দিকে তাদের লম্বা হাত বাড়িয়ে দেয়। হারানের দিকে এগিয়ে আসতে লাগলো গণেশ ও গৌরী। জীবনের শেষ নিঃশ্বাসটা নিয়ে নে হারান, তুই এখনই শেষ হবি। না না, আমাকে তোমরা মেরো না, আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দেব? তুই জানিস আজকের এই দিনটার জন্য আমাদের কত কাঠখড় পোড়াতে হয়েছে? তোর পাপের শাস্তি তোকে আজ যে পেতে হবেই হারান। এরপর গৌরী ও গণেশ তাদের হাত বাড়িয়ে হারানের গলায় চেপে ধরতে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল হারান। হারানের মরণ চিৎকার শুনে পরম তৃপ্তির হাসি হেসে সেখান থেকে উধাও হয়ে গেল গৌরী ও গণেশ। কথাগুলো বলতে বলতেই জল এসে গেল নগেন খুড়োর চোখে। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গল্প বলা শেষ করে চুপচাপ বসে রইলেন তিনি। সেই সাথে পুরো দোকান জুড়েই যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করতে লাগলো। খানিক বাদেই নীরবতা ভেঙে কথা বলে উঠল শ্যামল। তুমি এভাবে কষ্ট পাচ্ছ কেন বলো তো খুড়ো? আমার তো মনে হচ্ছে সেদিন তোমার বন্ধুর সাথে যা ঘটেছিল তা ঠিকই ছিল। নিজের দোষ ঢাকতে বিনে অপরাধী এইভাবে দুজনকে মেরে ফেললো। আরে তুই ঠিকই বলেছিস রে শ্যামল, আমারও সেটাই মনে হচ্ছে। তবে একটা কথা চিন্তা করছি, সেদিন যদি খুড়োকে ছেড়ে না দিত তাহলে কি হতো বল দেখি? কি আর হতো, তোদের খুড়ো আর তোদের মাঝে থাকতো না। তোরা কোনোদিন নগেন খুড়োকে সেটা জানতেই পারতিস না। সেটা হলে বোধহয় ভালো হতো রে। বল আইসা, তোমার কেন কিছু হবে গো খুড়ো? তুমি আরো অনেক বছর বেঁচে থাকো। তবে এই মুহূর্তে আমার কার জন্য আফসোস করা উচিত সেটা বুঝতে পারছি না। 20 বছর আগের ঘটনা তো, আফসোস না করলেও এমন কিছুই হবে না। কি বলো খুড়ো? তা তুই কথা কানা ভুল বলিস নি রে। আচ্ছা খুড়ো, তুমি কি তোমার সেই বন্ধুকে এরপর কখনো দেখেছো, এই স্বপ্নে কিংবা আত্মা রূপে? প্রায়ই দেখি, এই 2 দিন আগে ওকে স্বপ্নে দেখলাম। তোমাকে কি বলে গোছে? ওই একই কথা, তুই আমাকে ফেলে রেখে পালিয়ে গেলি কেন রে নগেন? পরদিন সকালবেলা আমার ছিন্ন ভিন্ন লাশটাও তো আর দেখতে এলি না। তুই এতটা পাষাণ কি করে হলি রে? এই সব কথা বলে। সে কি গো খুড়ো, তুমি তার লাশ দেখতে যাওনি? না রে, সেদিনের পর থেকে আমি আর কখনোই ওই জায়গাটাতে যাইনি। থাক থাক, বাদ দে সব, অনেকটা রাত হয়ে গিয়েছে, যে যার বাড়িতে চলে যা। এরপর আর কেউ কোনো কথা বলল না। সকলেই চুপচাপ বসে রইল রতনের দোকানের সামনের বেঞ্চে। নগেন খুড়ো যেন আবেগে আপ্লুত হয়ে একাকী অনুধাবন করতে লাগলো তার বন্ধুকে।